সার্জিও গোরের সাথে বৈঠক করার পরে দীনেশ ত্রিবেদী ফিরে গিয়ে উনি ক্যাবিনেট কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের পার্লামেন্টারি কমিটি আছে, হ্যাঁ ক্যাবিনেট কমিটি, যেটা দিস নট দ্য পার্লামেন্টারি কমিটি যার হেড হচ্ছে শশী থারুর, এটা হচ্ছে ক্যাবিনেট কমিটি যার সদস্য মোদি, অমিত শাহ, ফরেন মিনিস্টার জয়শঙ্কর, নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। হ্যাঁ, এখন বোধহয় ট্রেড মিনিস্টার পীযূষ গোয়েলও আছে এর মধ্যে। যাই হোক, এদেরকে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে কি ওনার মিটিং হয়েছে এটা ব্রিফিং করেছে। এবং এই ব্রিফিং এর পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মোদি সাহেবের কথাতেই শেখ হাসিনাকে গিয়েও উনি ব্রিফ করেছেন দীনেশ ত্রিবেদী। হ্যাঁ, তো এই মোদিদের ব্রিফ করার পরে মোদি নাকি ওনাকে বলছে বাহিনজি কবি। হ্যাঁ, কারণ একটা জিনিস মোদি প্রথম থেকেই আমাদের সব অফিসারদের ক্ষেত্রে এটা বলা আছে, অজিত ডোভালের ক্ষেত্রেও বলা আছে, এদের ক্ষেত্রেও, যে বহিনজি কো পিকচার মে রাখিয়ে, মানে বহিনজি শুড বি ইন দ্য পিকচার, এনিথিং অ্যাবাউট বাংলাদেশ শি শুড বি কেপ্ট ইন দ্য পিকচার, নাথিং হ্যাপেন্স বিহাইন্ড হার ব্যাক। প্রধানমন্ত্রীর একটা ক্লিয়ার নির্দেশ আছে যে যে কোনো ব্যাপারই বাংলাদেশ সম্পর্কিত হলে, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছে, উনি আমাদের অতিথি, এবং বাংলাদেশের কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হলে বা কোনো ডিসিশন আমরা নিলে আমরা ওনাকে কনফিডেন্সে নিয়ে ওনাকে জানিয়ে পুরো ব্যাপারটা করতে হবে এবং ওনার মতামতটা শুনতে হবে। তো এই জন্য দীনেশ ত্রিবেদী ওনাকে গিয়ে ব্রিফিং করেছে, করে আজকে দীনেশ ত্রিবেদী ঢাকায় ফিরে গেছে। এখন এখানে রজার ফলিলরা যতই ভুলভাল কথা বলুক, হ্যাঁ, এখানে দুটো ব্যাপার নিয়ে হয়েছে। একটা ব্যাপার পরিষ্কার ভাবে আমেরিকানদের ইন্ডিয়া জানিয়েছে যে তোমরা হয়তো ওই রাষ্ট্রপতির ওইখানে ইউনুস আমরা মানবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠুক, এইটা মানে ইন্ডিয়া এটার জন্য এটা সার্জিও গোরকেও বলা হয়েছে, মার্কো রুবিওকেও বলা হয়েছে, আমেরিকানদের সাথে যে স্তরে, যে ভাই আজকে ইন্ডিয়াতে কংগ্রেস যদি ব্যান হয়ে যায় তো ইন্ডিয়াতে ডেমোক্রেসি থাকবে? তো আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুর এই নেজামত খেলাফত টাইপের পার্টি না, ইটস এ মেজর পার্টি, ইটস দি বিগেস্ট পার্টি। ব্যানটা তুলতে হবে, তারপরে বিচার আচার যা হয় হবে, সেটা হচ্ছে অ্যান্ড দেয়ার শুড বি এ প্রপার রুল অফ ল অনুযায়ী বিচার টিচার হবে, যা খুশি তাই সেটা না। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর শেষ হওয়ার পর এই আলোচনাটা আবার খুব জোরে সোরে উঠেছে যে সার্জিও গোর সহ মার্কিন প্রশাসনকে একরকমের ভারত দিল্লিতে এমন সব কথা বোঝাচ্ছে কিনা যার ফলে বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন আবারও আসলে ভারতের চোখ দিয়ে দেখতে শুরু করেছে। ভারতের চোখ দিয়েই যে বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন দেখছে তার এক রকমের নজির সৃষ্টি করতেই ঢাকায় এসে সার্জিও গোর ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কিনা সে প্রশ্ন উঠেছে। এবং প্রশ্ন উঠেছে যে তিনি আসলে আর কার কার সঙ্গে সাক্ষাৎ করলেন ওই 3 দিনের সফরে, এবং আসলে কি বার্তা তিনি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তারেক রহমান সরকারকে। এসব প্রসঙ্গে বাংলাদেশে যেমন আলোচনা হচ্ছে ভারতেও। এই নিয়ে আলাপে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবিধা, ট্রাম্প প্রশাসনের এই যে একজন খুব গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের এত ঘনিষ্ঠ একজন সহযোগী সার্জিও গোর ঢাকায় এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করলেন। আবারও প্রশ্নটা উঠলো যে ভারতের চোখেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখছে কিনা। আমি প্রশ্ন তুলেছি আমার বয়ানে যে বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবছেন কিনা দীনেশ ত্রিবেদীকে মার্কিন যুক্তরাষ্ট্র, যে ভারত থেকে বাংলাদেশে এসে তিনি দেখা করলেন কিনা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে। আর নিশ্চয়ই দেখেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন কথা হয়েছে তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত চীন করিডর ইন্দো প্যাসিফিক কোনো বিষয়ই তাদের মধ্যে আলাপ হয় নাই। তারেক রহমানের সঙ্গে কি আলাপ হয়েছে তাও জানা যায় না, কিন্তু ভারতের সংবাদ মাধ্যম বলছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলাপ হয়েছে সার্জিও গোরের বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। মানে ঘটনাটা কি? দিল্লিতে আসলে মার্কিন প্রশাসনকে বাংলাদেশ সম্পর্কে রীতিমতো ব্রিফ দিয়ে বুঝিয়ে দলে নিয়ে এসেছে কিনা ভারত? দেখো, বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখবে এটা বলা,
এটা ট্রাম্প মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন, মোদিকে দেখিয়ে বলেছেন আই লিভ বাংলাদেশ টু হিম ইত্যাদি। এগুলি যেটাকে ইংরেজিতে বলে ম্যানার অফ স্পিকিং, যে একটা বলার কথা বলার জন্য বলা। সবাই নিজের অঙ্কে চলে, আর আমেরিকা তো নিজের অঙ্কে চলেই। আমেরিকা আজকে যদি বাংলাদেশের ক্ষেত্রে তার চিন্তাধারা বা তার মূল্যায়ন পরিবর্তন করে, সেটা দুটো কারণ হবে। এক হচ্ছে ভারতের একটা ক্রমবর্ধমান চাপ এই ব্যাপারে রয়েছে, বহুদিন ধরেই রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রয়েছে। আর 2 নম্বর হচ্ছে ভারতকে তাদের প্রয়োজন। ভারত এখানে, আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, হ্যাঁ, ভারতের নাগরিক হিসেবে আমাদের যতই আমরা গর্ববোধ করি, আমাদের এটা মানতে কোনো অসুবিধা নেই, আমরা আকাশে বসবাস করি না, যে ভারত একটা সুপার পাওয়ার না। ভারত চীনও না, ভারত আমেরিকাও না, কিন্তু ভারত হচ্ছে এই পুরো বিশ্ব রাজনীতিতে এবং বিশেষ করে এশিয়ায় দ্য মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। অর্থাৎ ভারত যার দিকে থাকবে তার পাল্লা ভারী হবে, মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। এটা আমার কথা নয়, পরাগ খান্না বলে আমেরিকাতে বসবাসরত একজন খুব বড় স্ট্র্যাটেজিক এক্সপার্ট, যাকে আমেরিকানরা যথেষ্ট গুরুত্ব দেয়, এটা ওনার কথা, যে মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। এবং ভারত এই কারণে এই খেলাটা খেলছে। কি খেলাটা খেলছে? যে আমাদের যেগুলি কোর ইন্টারেস্ট, বাংলাদেশের স্টেবিলিটি, ইটস এ কোর ইন্টারেস্ট ইন্ডিয়া। যে বাংলাদেশ, এই ইউনূস সাহেব যেটা একবারে লন্ডভন্ড করে দিয়ে গেছেন, এটা ভারত পছন্দ করে না। 2 নম্বর হচ্ছে সেখানে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তো যাই হোক, এই জায়গাতে আমেরিকানদের যারা লোকজন ইতিমধ্যে এসছে এই গত 2-3 মাসে, মার্কো রুবিওর মতো লোকজন, তাদেরকে ভারত কনস্ট্যান্টলি, হ্যাঁ, এই জিনিসটা বুঝিয়েছে এবং খানিকটা বোধহয় সফলও হয়েছে, যে তোমরা এখানে রেজিম চেঞ্জ করে শেখ হাসিনার গভর্নমেন্ট ফেলে দিয়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা কেওয়াস সৃষ্টি করেছো, এটা আমাদের জন্য খুব বিপজ্জনক। ইন্ডিয়া ক্যানট টার্ন ইটস গেজ অ্যাওয়ে ফ্রম দিস। এবং এটাকে কেন্দ্র করে যে এখানে প্রবলেমগুলি হচ্ছে, এগুলি নিয়ে আমরা মানে ওই হিন্দিতে বলে আনদেখা নেই কর सकते, মানে আমরা না দেখার ভান করতে পারি না। সিরিয়াস, এখানে যেভাবে ইসলামিক র্যাডিক্যালিজম ইত্যাদি গ্রো করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমেরিকানদের মাথায় এটা ঢুকেছে যে আমরা ইউনূসকে বসালাম, তারপরে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, তারেক সাহেবের সরকার বসলো, অথচ সে চীনে গেল এবং চীন এখানে করিডোর করতে চাইছে। এবং এই ব্যাপারে আমেরিকানরা মানে খুবই ক্ষিপ্ত বলে আমার কাছে খবর। এটা বোঝা যাচ্ছে যে খলিল সাহেব, যে পররাষ্ট্রমন্ত্রী, তার ওই যে রেফারেন্সটা তুমি দিলে তার প্রেস করে, না কিছুই আলাপানি, সবই গুজব। ইজ আ লায়ার, ইজ আ ড্যাম লায়ার। মানে রাখাইন করিডোরের কথা গুটেরাস বলে গেছে, ইটস অল অন মিডিয়া। আর আমেরিকানরা এটা বিভিন্ন সময় বলে গেছে, ওদের অ্যাডমিরাল লাবাউচার এসছিলেন, ডোনাল্ড লু এসছিলেন, এই জিনিসগুলি বলে গেছে। এটা শেখ হাসিনা শুধু না, এটা আরো অন্য সূত্রে আমরা জানি। আর এটা সব থেকে বড় প্রমাণ তো হচ্ছে যে আমেরিকানরা যদি রাখাইন করিডোরের কথাই না বলে থাকে, তাহলে হঠাৎ করে ওয়াকার সাহেব সেই সময় ব্লাডি করিডোর বলে চেঁচামেচি করলেন কেন? সো খলিল, আই এম সরি টু সে, হি ইজ আ চিপ গাই। আই থট ইজ সাম কাইন্ড অফ এ ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড, সস্তার ধরনের লোক, যে বললো এ সব আপনাদের গুজব, সব গুজব। আর বাংলাদেশের তো প্রেস, ওখানে কিছু করার ক্ষমতাও নেই, কিছু করলে আবার মব টব হয়ে যাবে, বাড়িতে আক্রমণ হয়ে যাবে, এই জন্য ওনাকে কেউ কিছু লায়ার, কিছুই আলোচনা হয়নি। আর হুমায়ুন কবির তো মানে একটা ফ্যা করে 32 কবাটি বাহির করিয়া উনি হাসিতে সবসময় উনি প্রসন্ন, উনি হ্যাঁ করছেন। যে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে করিডোর নিয়ে আলোচনা নেই, চীনে গিয়ে এইটা আলোচনা নেই, ওটা আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে? বাংলাদেশের চমচম খেতে আমেরিকানরা ভালোবাসে কিনা, এটা আলোচনা হয়েছে। হি থিঙ্ক উই আর অল ফুলস। তো এখানে একটা কথা, যে এমন কিছু খলিল সাহেবকে চাবি দিয়েছে এক কথায় এই সার্জিও গোর, হ্যাঁ, আর চাকর বাকররা তো ধমক খেলে আর কি করবে, গিড়গিড় করতে পারে, বা তাদের থেকে যারা আরেকটু নিচে আছে তাদের ওপরে রাগটা দেখাতে পারে। তো খলিল সাহেব আমেরিকানদের চাকর, ওনাকে চাবি দিয়েছে। এখন উনি আর কিছু না পেয়ে বাংলাদেশের যারা সাংবাদিক, তাদেরকে হ্যাঁ এটা ঠিক না, আপনারা গুজব শুনেন, সবই গুজব। সত্যি কোনটা ভাই? তোমার
তো এই জায়গাতে আমি একটা কথা আমি জানি, খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, তিনটে জিনিস হয়েছে। এক নম্বর হচ্ছে যে সার্জিও গোর ট্রাম্পের বাড়ি, ট্রাম্পের কাছের লোক, বিশেষ দূত, সে দিল্লিতে চাইলে ইন্ডিয়ার সাথে কোন রকম আলোচনা করতে হলে সে তো ফোন করে জয়শঙ্করের অফিসে ঢুকে যায়, আমি যতটুকু জানি 2 ঘন্টার মধ্যে মোদির অ্যাপয়েন্টমেন্ট পায়। ওয়াই শুড হি মিট দীনেশ ত্রিবেদী অফ অল প্লেসেস ইন ঢাকা? দিস ইজ এ সিগনাল। ওখানে 1.5 ঘন্টা ধরে বসে আলোচনা, কি আলোচনা করেছে আমি আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার রেজাল্টটা কি সেটা আমি মোটামুটি জানি। কারণ দীনেশ ত্রিবেদী ওখানে আলোচনা করার পর উনি দিল্লি গেছেন। একদিকে দেখো দিল্লিতে ফিরেছেন দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে বাংলাদেশে কথাবার্তা বলে, আরেকদিকে আমাদের বিদেশ সচিব, ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিশ্রি চায়নাতে নানা রকম আলোচনা করে এই দেশে ফিরেছেন। আর চীন এই প্রথম, বহু যুগে আমি বলতে পারি গত 10-15 বছরে তো নাই, কারণ চীনের সাথে জবে থেকে এই লাদাখ টাদাখ নিয়ে গোলমাল হচ্ছে। তার আগেও আমি বিবিসিতে থাকতে আমার যতটুকু মনে পড়ে 2005-06-তে একবার বোধহয় হয়েছে, মানে কোনো ভারতীয় রাষ্ট্রদূত বেইজিং এ অবস্থান করছে, তাকে তিব্বতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিক্রম দোরাইস্বামী যে একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমাদের, তারপরে ইংল্যান্ডে, উনি এখন চীনের রাষ্ট্রদূত। এবং এক বিক্রম মিশ্রি বিদেশ সচিব, আরেক বিক্রম দোরাইস্বামী, মানে এই দুই বিক্রমের বিক্রমে চীনারা মোটামুটি এখন আমাদের লাইনে। চীনারা যেটা করেছে খুব তাৎপর্যপূর্ণ, এবং ইট ইজ এ সিগন্যাল। চাইনিজরা কিন্তু খুব সিগন্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। আসলে ওদের যা ভাষা কারো পক্ষে তো শেখাটা খুব ডিফিকাল্ট, 10,000 ক্যারেক্টার শিখতে, তাই জন্য ওরা সিগন্যালে কথাবার্তা খুব ভালো বলতে শিখেছে, সো দ্যাট দে ক্যান গেট দেয়ার পয়েন্ট অফ ভিউ অ্যাক্রস। তো সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে যে হিন্দু তীর্থযাত্রীদের যে তিব্বতে যে পবিত্র মানস সরোবর, সেখানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে চীন। বহুকাল পরে এটা হয়েছে, লাদাখে গন্ডগোলের পরে এই প্রথম। 2 নম্বর হচ্ছে বর্ডার ট্রেড, চীনের সাথে ভারতের যে বিভিন্ন পয়েন্টগুলো, নাথুলা, লিপুকলে, এইসব জায়গাতে চীনের সাথে দীর্ঘ সীমান্ত, সেখানে আবার নতুন করে শুরু হচ্ছে। এখন বিক্রম দোরাইস্বামী অ্যাপারেন্টলি তিব্বত যাচ্ছে, এই 50-55 জন ভারতীয় তীর্থযাত্রী আসবে, তাদের জন্য ব্যবস্থাপনা তদারকি করতে। কামন, আই ডোন্ট বাই দিস। হ্যাঁ, একটা রাষ্ট্রদূতকে এই কাজে, হ্যাঁ, অ্যাম্বাসেডার হ্যাজ টু গো, 40-50 জনের ব্যাপারে একটা কি বলবো, একটা ফার্স্ট সেক্রেটারি মোর দেন এনাফ। আর এগুলি তো সীমান্তবর্তী অঞ্চলে আমাদের লোকজনের সাথে চীনাদের কথাবার্তা